বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 12। কাহিনী শুরু আবার সেখান থেকেই হয় যেখানে রানী জিনফেং ভয় পেয়ে যায়, মনে মনে ভাবতে থাকে যে রাজা ঝ্যাংয়ের হলো কি, সে লিউবাউর জায়গায় তার দিকে তাকিয়ে কেন হাসছে। রাজা ঝ্যাং তার দিকে তাকিয়ে সত্যি হাসতে থাকে। উনি ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেই সেখানে উপস্থিত হয় এবং সবাইকে জানায় যে আজকে স্টুডেন্টদের সে লয়ের বিষয় শেখাবে, অর্থাৎ সঙ্গীতের রিদম। এরপরে দেখায় রাজা ঝ্যাং বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছে, সবাই সেটা শুনছে মন দিয়ে। এদিকে দেখায় লিউবাউ রাজা ঝ্যাংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে তার কথা, আর ডুয়ান ইউনচং লিউবাউর দিকে তাকিয়ে ভাবছে তার কথা। আর এদিকে শেফ চাই আর কমান্ডার সু কুমার ডুয়ান ইউনচং এর দিকে তাকিয়ে ভাবছে যে তারা এগুলো কি করছে। এদিকে দেখায় লিউ জিনফেং হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে সে পরে বায়ুকে পেটাবে এবং তাকে ছোট করবে। মহারাজ ঝ্যাং তাকে অর্থাৎ জিনফেংকে নির্দয়ী আর ক্রূর মনে করে, সুবিধা হবে তার জিয়ানপা গ্রামে ফিরে যাওয়ার। এদিকে রাজা ঝ্যাং জিনফেংকে হাসতে দেখে মনে মনে ভাবে এর মনের ক্রোধ এভাবেই হয়তো শান্ত করতে পারবে, তার দুর্ভাবনা হয়তো এভাবেই দূর করতে পারবে। এদিকে দেখায় জিনফেং আর লিউবাউ কথা বলছে যে মহারাজ কোন পথ ধরে যাবে তার সহযোগীদের নিয়ে। তখনই গিয়ে লিউবাউকে ধাক্কা মারতে হবে মহারাজের সাথে। লিউবাউ আসলে কমপ্লেন করবে জিনফেং এর ব্যাপারে, তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তখনই জিনফেং মহারাজের সামনে গিয়ে লিউবাউকে পেটাবে, আর সামনে সে নিজেকে অর্থাৎ জিনফেংকেই ছোট করবে। মহারাজের চোখে সিম্প্যাথি পাবে লিউবাউ, হচ্ছে তাদের পরিকল্পনা। লিউবাউ প্রথমে দোনমনো করলে জিনফেং বলে আর যদি মহারাজকে পেতে হয় এগুলো করতেই হবে। লিউবাউকে জিনফেং ধাক্কা দিয়ে পাঠায় সেখানে। লিউ চলে গেলে জিনফেং মনে মনে বলতে থাকে রাজা ঝ্যাংয়ের ব্যাপারে। এবার সে বুঝতে পারবে যে সে কতটা ক্রূর আর নিষ্ঠুর। পর ঠিকই জিয়ানপা গ্রামে পাঠিয়ে দেবে জিনফেংকে। লিউ এদিকে মহারাজা তার বাকি সহযোগীদের সামনে এসে মহারাজের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে জিনফেং এর থেকে তাকে বাঁচাতে। মহারাজকে লিউবাউয়ের জন্য ন্যায় কায়েম করতেই হবে। সে ভুল করে একটা খরগোশের ফাড়ের তৈরি ব্রাশ হারিয়ে ফেলেছে। মহারানী জিনফেং প্রেজেন্ট করতে যাচ্ছিল মহারাজকে, এর জন্যই লিউবাউকে জিনফেং এখন খুব কঠোর শাস্তি দিতে যাচ্ছে। কুমার চং লিউবাউকে জানায় যে রানী জিনফেং হয়তো দাসদাসীদের সাথে খেলা করতে পছন্দ করে, কখনোই তাদের অপমান করেনি বা বকাবকি করেনি। একটা ছোট ব্রাশ হারিয়ে যাওয়ার জন্য সে লিউবাউকে শাস্তি দেবে, এটা কি মজা। তার দাদা অর্থাৎ রাজা ডুয়ান ইউন ঝ্যাং এটাকে বিশ্বাসও করবে না। কুমার চং লিউবাউকে বলে যে সে ঠিকভাবে মিথ্যে কথাও বলতে পারে না। রাজা ঝ্যাং লিউবাউকে জানায় সে হয়তো জিনফেংকে ভুল বুঝেছে, হয়তো এখানে লিউবাউয়ের সাথে মজা করছিল। উনি সেখানে জিনফেং উপস্থিত হয় আর রাজা ঝ্যাংকে চিৎকার করে বলে যে লিউবাউয়ের কোনো বাজে কথা না শুন, পাশ করে থাপ্পড় মেরে দেয় লিউবাউকে। থাপ্পড় মারার নাটক করে, লিউবাউ ভয় পেয়ে নাটক করে মাটিতে পড়ে যায়। সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জিনফেং রাজা ঝ্যাংকে জানায় যে সেই খরগোশের ফাড়ওয়ালা ব্রাশটা দেখে খুব পছন্দ হয়েছিল আর ভেবেছিল রাজা ঝ্যাংকে দেখাবে। লিউবাউ এখানে তার ঈর্ষা ধরে রাখতে পারেনি এবং সেটা হারিয়ে ফেলেছে বা লুকিয়ে দিয়েছে। লিউবাউকে দোষ দেয় যে সে ইচ্ছা করে করেছে। রাজা ঝ্যাং এখানে ওভার কনফিডেন্টে নিজের মনে ভাবতে থাকে যে জিনফেং এর ব্যক্তিত্ব পাল্টে যাচ্ছে, সে এত ঈর্ষান্বিত হয়ে গেছে। সে এটাও মানে যে এটা রাজা ঝ্যাংয়ের জন্যই হচ্ছে সে এতটা চার্মিং। বা এদিকে রাজা ঝ্যাংকে কিছু বলতে গেলে তাকে থামিয়ে বলে যে তার সাহস কি করে হলো কথা বলে আবার হাত তুলে মারধর ভঙ্গি দেখায়। জিনফেং রাগি মুখ করে রাজা ঝ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। রাজা ঝ্যাং এখানে বলে বসে যে জিনফেং যা করেছে সঠিক করেছে। রাজা ঝ্যাং কোনো উপহার পেলো না সেটা বড় কথা না, সে মন থেকে জিনফেং উপহারটা তৈরি করেছে ঝ্যাংকে দেবে বলে, আর বায়ু সেটা হারিয়ে ফেলেছে সেটা অপরাধ। রাজা ঝ্যাংকে বলে এগুলো সে কি বলছে, করছে যে রাজা ঝ্যাংয়ের সীমা আছে এবং রানীকে সে সীমা অতিক্রম করতে দেবে না, ক্রূর নির্দয়ী কখনোই হতে দেবে না ছোটখাটো বিষয়ের জন্য। রাজা ঝ্যাং বলে জিনফেংকে যে প্রেম ভালোবাসা কোনো দোষ না। জিনফেং তো জানিয়েছে যে রাজা ঝ্যাংয়ের প্রেমে পড়েছে সে। তখন জিনফেং এর থেকে জানতে চাইছে যে সে বায়ুকে কি শাস্তি দিতে চাইছে। লিউ আর জিনফেং দুজনেই কনফিউজ হয়ে যায়, বুঝতে পারে না কি হচ্ছে। জিনফেং পরিস্থিতি সামলানোর জন্য বলেই দেয় যে লিউবাউকে সে কনফুসিয়াসের অনালেক্স মনে করাতে চাইছে। রাজা ঝ্যাং এখানে লিউবাউকে কনফুসিয়াসের অনালেক্সের 100 বার প্রতিলিপি তৈরি করার শাস্তি দেয়। যা তার সহযোগীরা চলে গেলে জিনফেং বলতে থাকে যে তাদের অভিনয় যথেষ্ট বিশ্বসনীয় সফল ছিল, তাহলে রাজা ঝ্যাং বিশ্বাস কেন করলো না, এভাবে চলে গেল কেন। জিনফেংকে জানায় যে তার পরিকল্পনা সুপার ফ্লপ হয়েছে। দিকে দেখায় রাজা ঝ্যাং তার সহযোগীদের জিজ্ঞেস করছে যে জিনফেং এর ব্যবহারে কি পরিবর্তন হয়েছে। শেফ চাই জানায় ফেং সাধারণত এরকম ব্যবহার করে না, হয়তো তার হৃদয় পরিবর্তন হয়েছে। শেফ চায়ের খুব অবাক লেগেছে যখন বায়ুকে সে থাপ্পড় মেরেছে। কমান্ডার সু জানায় রাজা ঝ্যাংকে রাজা ঝ্যাং রানীকে ভালোবাসা দিচ্ছে, কোনো শাস্তি দিচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু এবারে মনে হয় রানী একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ঝ্যাং এখানে চোংকে ইশারা করলে সে সত্যিটা বলতে শুরু করে যে এটা একমাত্র নাটক ছিল। তে লিউবাউ আর জিনফেং এর মধ্যে বড় ঝামেলা থামানো যায়, কোনো সমস্যা ছাড়াই তাদের দিন অতিবাহিত হতে পারে। চাই ভেবে বলে হ্যাঁ এই কথা তার তো পয়েন্ট আছে। জিনফেংকে যদি আরো খোঁচানো হতো সে আরো রেগে যেত। লিউবাউকে ছোটখাটো শাস্তি দিয়ে ব্যাপারটা সামলে নেওয়া গেছে। কমান্ডার সু বলে যে সবসময় দূরদর্শী রাজা ঝ্যাং করছে, এখন তারা নিশ্চিন্তে থাকতে পারে।
পারবে। কুমার ইউনচং রাজা ঝ্যাংকে জানায় সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে সে চিন্তিত, সেটা হলো আগামীকালের। কারণ ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেই বলেছে সেদিন সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস শেষের পর তারা রাজধানীতে ঘুরতে বেরোবে, মাইন্ড ফ্রেশ হবে। এছাড়া চারিদিকের ভালো সুন্দর দৃশ্য দেখা এবং প্রকৃতির নিয়ম পালন করার সাথে মেশা এগুলো ভালো জিনিস। জানায় যে কনফুসিয়াসও এই কথায় সহমত হয়েছে। ঝ্যাং বলে যে শুধুমাত্র যাত্রা একটা, কি হয়েছে তাতে? ইউনচং জানায় যে সে ভয় পাচ্ছে, সব ঠিক আছে, তারা সামনে নিচ্ছে। তো একসাথে ঘুরতে বেরোলে যদি বায়ু আর জিনফেং ঝামেলা শুরু করে দেয় রাজধানীতে সবার সামনে তাদের পরিবারের হানি হবে খুব খারাপ ভাবে। ঝ্যাং বলে রাজকুমার চমকে যে তার কথার পয়েন্ট আছে, ঠিক বলেছে সে। হলে আগামীকাল থেকে রানী জিনফিং এর উপর রাজা ঝ্যাং আরো কাছের থেকে নজর রাখবে আর লিউবাইয়ের ওপর রাজকুমার চোখ। হয়তো সম্ভব হতে পারে তারা দুজন অর্থাৎ বায়ু আর জিনফেং আকর্ষণ করার চেষ্টা করবে মহারাজ ঝ্যাংকে। এদিকে দেখা সুফাং জিনফেং এর সাথে কথা বলছে। জানায় লিউবাই জিনফেং এর সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি, সে তো তার জন্য সবকিছুই করেছে। ফেং জানায় সে তো সবকিছুই চেষ্টা করেছে কিন্তু অসফল হয়েছে। জানায় জিনফেং কে যে তাদের অন্যভাবে দেখতে বিষয়টা, মানে জিনফেং এর বলা উচিত লিউবাইকে যে তাকে আরো বেশি চেষ্টা করতে হবে যার মন পেতে গেলে। সে একটা বই দেখায় জিনফেং কে আর বলে যে এটা দাসীদের মধ্যে এখন খুবই লোকপ্রিয়, এটির নাম হচ্ছে ভালোবাসার সন্ধানে। মধ্যে প্রিয় মানুষকে আকর্ষণ করার অনেক পদ্ধতি লেখা আছে। ফেং বইটা হাতে নিয়ে বলে খুব ভালো হয়েছে, যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয়। জানতে চায় সুফাং এর থেকে সে আগে কেন দেয়নি বইটা। তোরে সুফাং জানায় যে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করছিল সে। ফেং জানায় যে আগামীকাল শিক্ষক বেই তাদের রাজধানীতে ঘুরতে বেরোবে, রূপবাণী এই কথা জানিয়েছে, এই কাজটা হয়তো তারা কালকেই করতে পারে। দেখায় লিউবাই ও একাডেমিতে লিখে যাচ্ছে, যে শাস্তি দেওয়া হয়েছে সেই কোটা পূরণ করছে। উনি জিনফেং তার কাছে এসে জিজ্ঞেস করে যে তার কাজ শেষ হয়ে গেছে কিনা। বই জানায় আর কিছুক্ষণ বাকি। ফেং বলে ভীষণ ভালো, তার কাজ শেষ হয়ে গেলে একটা বই সে তার সামনে রেখে যায় আর বলে যে চেক করে নিতে, একবার দেখে নিতে, এটা তার খুব ভালোভাবে কাজে লাগবে। লিউবাই সেই বইটা দেখে চমকে যায় এবং জড়িয়ে ধরে ভাবে যে এটা তো তারই লেখা বই। এদিকে দেখায় বায়ু বইটা খুলে দেখছে, তার ভেতরে একটা নোট আছে যেখানে জিনফেং জানিয়েছে ভালোবাসার বাইবেল বইটা দিয়ে গেল সে। এটা লোকের মুখে শুনেছে সবাই ভালোবাসার বাইবেল বলে চেনে। ভালোবাসার সন্ধানে বইটা খুবই সুন্দর, এটা তাকে পড়ে নিতে এবং রাত 9টার সময় ইউফাং গার্ডেনে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করবে, দেখা করতে। কেউ ভাবেই বায়ুকে দিয়েছে সে পড়তে, বায়ু নিজে লিখেছে। বায়ু হেসে আবার সেই বইয়েরই দ্বিতীয় পার্ট লিখতে শুরু করে। দিকে দেখায় ডুয়ান ইউনচং লিউবাইয়ের কক্ষে এসেছে। সেই দরজা বন্ধ করে লিউবাইয়ের দিকে এগোতে থাকে। বায়ু তাকে থামতে বলে আর বলে বিনা পারমিশনে সে কেন ঢুকেছে। তার অ্যাটেন্ডার ফেং ইউকে ডাকতে থাকে। ইউনচং এখানে লিউবাইকে ওয়ার্ন করতে এসেছে। তাকে বলতে থাকে যে রাজাকে সে যদি আকর্ষণ করার চেষ্টা করে এর ফল ভবিষ্যতে ভালো হবে না। জানে চমকে যে সে বাজে কথা বলছে। জানায় কেন লিউবাই কি তাকে ভয় পাচ্ছে যে সে তার শিকার হয়ে যাবে, আর যা যা গন্ডগোল লিউবাই তৈরি করে রেখেছে সেগুলো সে ধরে ফেলবে। এখানে ধীর স্বরে বলেই দেয় যে সেগুলো নিজে কিছু করেন, এগুলো আসলে রানী জিনফেং এর সব বিচার চিন্তাধারা ছিল, এই পরিকল্পনা এগুলো হয়েছে। সামান্য শুনতে পেয়ে জানতে চায় লিউবাইয়ের থেকে যে সে কি রানীর নাম নিলক্ষণ। এদিকে চোং সেই নোটটা দেখে নেয় যেটা রানী জিনফেং লিখেছে লিউবাইকে ইউফাং গার্ডেনে দেখা করে চর্চা করার বিষয়ে নতুন পরিকল্পনা। লিউবাইকে জানায় যে এবারে তো সে তাকে ছেড়ে দিল, কিন্তু পরের বার দেখে নেবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং তার অ্যাটেন্ডার সোয়ানকে সবকিছু জিনিসপত্র গুছিয়ে নিতে বলছে, যা আগামীকাল যাত্রার জন্য অর্থাৎ ক্লাসের পর যে যাত্রা হবে তার জন্য লাগবে। উনি সেখানে রাজকুমার চোং পৌঁছে যায়। কুমার চোং রাজা ঝ্যাংকে জানায় যে লিউবাইকে সে ওয়ার্নিং দিতে গেছিল, কিছু প্রশ্ন করলে আর থ্রেট দিলে সে আস্তে করে বলে আর সে শুনতে পায় কথাটা। বায়ু আর জিনফেং এর মধ্যে হয়তো শার্ট বেঁধে আছে, দুজনে মিলে এইসব কিছু প্ল্যান করছে। ঝ্যাং চোংকে বলে যে না, এটা রাজার ভুল, জিনফেং রাজার প্রেমে পড়েছে, তার আকর্ষণে বিভোর হয়ে গেছে। কুমার চোং বলে ঠিক আছে, সে হয়তো ভুল শুনতে পারে, কিন্তু একটা নোটও দেখেছে যেটা রানী জিনফেং লিউবাইকে লিখেছে। পরিকল্পনা নিয়ে কথা বলার বিষয়ে তারা ইউফাং গার্ডেনে রাত 9টার সময় দেখা করবে। ঝ্যাং জানতে চায় যে চোং কনফার্ম। চোং জানায় যে রানীর হাতের লেখা সবার মধ্যে চেনা খুব সহজ, নিজের চোখে দেখেছে বিষয়টা। এদিকে দেখায় রানী জিনফেং ইউফাং গার্ডেনে পৌঁছে গেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে মনে করে অনেক কথা ভাবছে। রানী জিনফেং মনে মনে বলতে থাকে তার মাকে মনে করে তার মা চেয়েছিল তার মেয়ে বিবাহিত জীবনে সফল হোক, এখন সে সফল, কিন্তু এই সফলতার কি মানে দাঁড়ায়? এখানে সবকিছুই মিথ্যে। তার পতি, তার শ্বশুর ঘর, গল্প, পাহাড়, রাজমহলের তাইওয়ান পুকুর যেটা সুন্দর অথচ অগভীর, গার্ডেনে যত জীবজন্তু আছে সেগুলোকে ছাড়া হয় এবং আবার ধরে নেওয়া হয়, সবই মিথ্যে লাগে তার কাছে। সে তার মাকে মনে করে এটাও জানায় যে সে তার মায়ের সাথে খুব শিগগিরই দেখা করবে জিয়ানপা গ্রামে। লিউবাইও দেখা করতে চলে এলে জিনফেং এর সাথে বলে যে ভালোই হয়েছে সে চলে এসেছে, আগে থেকে এখানে পরিকল্পনা তৈরি করে রেখেছে, সে তাকে সব জানাচ্ছে। জিনফেংকে বলে যে তার পরিকল্পনাগুলো সফল কেন হয় না। জানায় সবে শুরু হয়েছে, ধৈর্য ধরতেই হবে তাদের। এটা কনফার্ম যে জিনফেং জানে যে রাজা কোনোভাবেই পছন্দ করে না জিনফেংকে। বলে এটা হতেই পারে না, রাজা হ্যাং তো তার ইচ্ছা মতো যে লিউবাইকে শাস্তি দিতেও দিয়েছে জিনফেংকে। তোরে জিনফেং জানায় এগুলো রাজা ঝ্যাং এর পরিকল্পনা। জানায় যে খুব দয়ালু হয়েছে রাজা ঝ্যাং জিনফেং এর প্রতি। জিনফেং কি তাকে নিয়ে কিছু ভাবে না? জানায় যে একদমই অপছন্দ
পছন্দের মানুষ। সে রাজা ঝ্যাংয়ের কথা বলে, জানায় যে রাজা ঝ্যাংকে দেখতে তার মুখটা একদম পুরুষের মতো না, লম্বা বাঁশের মতো লম্বা একটা মানুষ, মুখটাও উজ্জ্বল লাগে না, চুলগুলো যেমন কাকের বাসার মতো। তার রাগের ব্যাপারে বলতে গেলে সারা রাত লেগে যাবে। সত্যি কথা বলতে জিনফেং যদি রাজা ঝ্যাংয়ের খারাপ দিকগুলো নিয়ে বলতে বসে তাহলে সারা রাত ধরে বায়ুর সাথে সে কথা বলতে পারে। ফেং বলে মাঝে মধ্যে সেই কথাটা ভাবে যে নিজেকে এতটা চার্মিং এবং আকর্ষণীয় কি করে মনে করে, ভাবে যে দুনিয়ার সব থেকে সুন্দর পুরুষ মানুষ সে। বর্ষা আর ভুল ধারণাটা কোথা থেকে পেয়েছে। ফেং আবার থেমে বলে সে যে কথাগুলো বলছে সেগুলো হয়তো একটু অতিশয়োক্তি মনে হতে পারে, আজকাল একটু বেশি রুষ্ট ব্যবহার করছে জিনফেং সবার সাথে পরিকল্পনার চক্রান্তে। কিন্তু এটা একদম ঠিক যে রাজা বা রানী কেউই কাউকে পছন্দ করে না। ওর কাছে সে জানতে চায় যে এবার তো সে তার কথা প্রভাবিত হয়েছে আশা করছে। এটাও ঠিক ঝ্যাং যখন সাধারণ থাকে তখন সে ভালো মানুষ। এই জানাই জিনফেংকে, কিন্তু বায়ুর একদম পছন্দের মানুষ হচ্ছে মহারাজ ঝ্যাং, একদম তার টাইপেরই, মনের মতো একদম। পর কানে কানে ফিসফিস করে জিনফেং আর লিউ বায়ু পরিকল্পনা তৈরি করতে শুরু করে। আবার কথাগুলো ইউফ্যাং গার্ডেনের পাশে দাঁড়িয়ে সমস্ত রাজা ঝ্যাং শুনে নেয়, ভীষণ রাগও করে এবং মনে মনে পরে ভাবে যে জিনফেং তাকে এতটাই হীন মনে করে। দেখায় মহারাজ ঝ্যাং তার কক্ষ অর্থাৎ জুয়ানচেন হলে ফিরে এসেছে। অ্যাটেন্ডার সুয়ান রাজা ঝ্যাংকে জানায় যে সে যা যা বলে গেছিল সবকিছু গোছগাছ করে নিয়েছে। দেখাতে গেলে রাজা ঝ্যাং বলে ফেলে দিতে। রাজা ঝ্যাং অ্যাটেন্ডার সুয়ানের হাতের বাস্কেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলতে থাকে যে জিনফেং সত্যি অন্য রকমের ডিফারেন্ট মহিলা। এবার তো সে নিশ্চয়ই দেখতে চায় যে কি পরিকল্পনা করেছে আগামীকালের জন্য। এদিকে দেখায় ইম্পেরিয়াল একাডেমির ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক বেইকি সবাইকে বলছে বেসিক হিস্ট্রি অনুযায়ী ঋতু সকালবেলা খুবই ভালো হয়। এখন সে তার স্টুডেন্টদের টাস্ক দিচ্ছে যে দুজন করে গ্রুপ বানাবে, রাজধানীতে গুপ্তভাবে তারা অর্থাৎ পরিচয় না জান বেড়াবে, চারিদিকে অবলোকন করবে, দিকের পরিস্থিতি রীতি রিবাজ কিছু দেখবে, বুঝবে, উপলব্ধি করবে। স্থানের ক্যাওটিক মহলও তাদের অবলোকন অনুভব করতে হবে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে বিকেল 5টার মধ্যে ইম্পেরিয়াল একাডেমিতে ফিরে আসতে হবে। প্রত্যেকটা গ্রুপের দুজন করে থাকবে, তাদের একটা করে টাস্ক থাকবে। এইসব বলে তাদের যাত্রা শুরু করতে বলে সেখান থেকে চলে গেলে তাড়াতাড়ি গিয়ে ইউনচং এর সাথে পেয়ার তৈরি করার চেষ্টা করে। এর সাথে শেফচাই জিনফেংকে জানায় যে তারা একসাথে রাজা ঝ্যাংয়ের সাথেই থাকবে, তারা রাজা ঝ্যাংকে রক্ষা করবে, তাদের ছোটবেলা থেকে এটাই কাজ, মৃত্যু পর্যন্ত তারা এই কাজটাই করবে। উনি শেফচাইকে কমান্ডার সু নিয়ে যেতে থাকে আর বলতে থাকে রাজা গতকাল রাতে কি বলেছে তার মনে নেই, তা পতিপত্নীর মাঝখানের ব্যাপার তাদের দখল না দিতে, এই বিষয়টা দেখে নেবে। আর শেফচাই আর কমান্ডার জুটি তৈরি করে চলে যায়। এদিকে জিনফেং কনভিন্স করতে থাকে ডুয়ান ইউনচংকে তার সাথে জুটি তৈরি করার জন্য, বারবার বলতে থাকে সে লিউ বায়ুর সাথে জুটি তৈরি করতে চায়। জিনফেং কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে ডুয়ান ইউনচংকে নিয়ে যায় আর অটোমেটিক্যালি লিউ বায়ু আর রাজা ঝ্যাংয়ের পেয়ার তৈরি হয়ে যায়। এদিকে দেখায় রাজধানীর মধ্যে দিয়ে লিউ বায়ু আর রাজা ঝ্যাং এগিয়ে চলেছে। লিউ বায়ু জানতে চাইছে রাজা ঝ্যাংয়ের কাছ থেকে যে তারা কোথায় যাবে, কি করবে। রাজা ঝ্যাং জানায় ঠিকই আছে, তারা যেতে থাকুক, যেতে যেতে দেখে নেবে। এবং লিউ বায়ু আর রাজা ঝ্যাংয়ের কাছে যেতে চাইলে জিনফেং তাদের থামিয়ে বলে তাকে রাজা ঝ্যাং আর লিউ বায়ুর উপর নজর রাখতে হবে। ফেং জানায় যে সেই কাজটা করেছে, রাজা ঝ্যাং আর লিউ বায়ুকে কাছাকাছি এই জন্যই সে রাখছে। লিউ বায়ু চাইছে রাজা ঝ্যাংয়ের কাছে আসতে, এমনিতে সেই পরিকল্পনা তৈরি করেছে যাতে কাছে রেখে সে জানতে পারে লিউ বায়ুর পরিকল্পনা কি, ভবিষ্যতে তাদের সামনাসামনি হতে সহযোগী হবে, পরিস্থিতি সাহায্য করবে তাদের, তারা আগে থেকেই তার প্ল্যান জেনে যাবে, নেক্সট স্টেপও বুঝতে পারবে। ইউনচং বলে তার বৌদি কত বুদ্ধিমান। ফেং মনে মনে বলে যে ভালোই হয়েছে তার সামান্য বুদ্ধি আছে, বলে চং তাকে ধরেই ফেলতো কিছুক্ষণ আগে। এদিকে জিনফেং আর ডুয়ান ইউনচং রাজধানীর পথে লিউ বায়ু আর রাজা ঝ্যাংয়ের পিছু নিতে একটা ছোট ফুল বিক্রেতা মেয়ের সাথে দেখা হয়। ফেং জানায় তার কাছে যা ফুল আছে যেই মেয়েটাকে দেখায় অর্থাৎ বায়ুর কাছে গিয়ে সেগুলো বিক্রি করে দিন। মেয়েটা বলে যে ফুল তো ছেলেরা কেনে এবং মেয়েদের দেয়। ফেং জানে এরকম কোনো কথা নেই, মেয়েরাও ফুল কিনতে পারে, তাদেরও মনে তো কিছু ইচ্ছা থাকতে পারে, তারা ব্যক্ত করতে চায়। ফুলগুলো গিয়ে লিউ বায়ুকে দিয়ে দিতে কিনে নেবে এবং তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেবে। তো ফুলালি মেয়েটা সেখান থেকে চলে গেলে জিনফেং মনে মনে ভাবতে থাকে বায়ুর এবার নিজের ভালোবাসা পাওয়ার দিকে এক কদম এগোবে। বলে মনে মনে বায়ুকে নিজের ভাবনা চিন্তাগুলোকে দিতে, অনুভব করতে, নিজের ভেতর থেকে সক্রিয় থাকতে। বায়ুর জন্য জিনফেং সুযোগ তৈরি করে দিয়েছে, সেটাকে সে ভালোভাবে ব্যবহার করলেই হল। ফুলালি ছোট মেয়েটা বায়ুর কাছে গিয়ে ফুল বিক্রি করার কথা বলতে থাকে আর বলতে থাকে তার পাশে দাঁড়িয়ে থাকা প্রেমিককে সে ফুল দিতে পারবে। মেয়েটিকে আস্তে করে বলে যে হয়তো কথাটা উল্টো বলে দিয়েছে, ছেলেদেরই ফুল কিনে মেয়েদের দেওয়া উচিত। তো ফুলালি মেয়েটি তখন জিনফেংয়ের দিকে তাকায়, তার দিকে তাকায়। ফেং ইশারা করে বায়ুকে বলে দেয় যে এটাই তার সুযোগ, এই কাজটা করতেই হবে। তখন লিউ বায়ু বুঝতে পারে। এদিকে রাজকুমার চং জিনফেংকে বলতে থাকে যে তার বৌদি অসাধারণ বুদ্ধি প্রয়োগ করেছে, এটা শাখের করাতের মতো হয়েছে। লিউ বায়ু তার টাকা পয়সাও খুঁজে পাচ্ছে না নিজের কাছে। জিজ্ঞেস করে কি বলতে চাইছে চং। জানায় যে জিনফেংকে বিনম্র হতে বন্ধ করতে, বলতে চাইছে এখন যদি বায়ু রাজাকে ফুল না কিনে দেয় তাহলে সেটা রাজার জন্য অপমান হবে, যদি ফুল কিনে দেয় তাহলে সবার সামনে এসে লজ্জাজনক কাজ করবে। মহিলারা ফুল কিনে পুরুষদের দেয় না, এটাই চল।
জিনফিং মনে মনে ভাবে এটা তো সমস্যা হয়ে গেল। তাহলে এদিকে বায়ু নিজের টোয়া না খুঁজে পেতে দেখে রাজা ঝ্যাং বলে ঠিক আছে, সে তার জন্য ফুল কিনে দিচ্ছে। ছোট ফুলালি মেয়েটিকে টাকা দিয়ে ফুল নিয়ে নেয়, মেয়েটিকে জানায় যে লিউবাওর হাতে ফুল দিয়ে দিতে। ফুলালি মেয়েটিও তাই করে। রানী জিনফেংকে বলে যে তারা এগিয়ে গেল, তাদের পেছন আবার নিতে হবে বলে চং এগিয়ে গেলে রানী জিনফেং ভাবতে থাকে মনে মনে একে কি সফলতা ধরা হবে না, না তো অর্ধেক সফল তারা হয়েছে। রানীর পথে যেতে যে ঝ্যাং লিউবাইও একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে পড়ে, তার নাম কিংউন রেস্তোরাঁ। বলতে থাকে রাজধানীর খুব বিখ্যাত রেস্তোরাঁ এটা, সবার থেকে নাম শুনেছে এর ব্যাপার। তো ঝ্যাং এর কাছে এটা খুব বিশেষ মনে হয় না। বলতে থাকে এখানের খাবার যতটা না অদ্ভুত তার থেকে বেশি সুস্বাদু। ভেতরে নিজেদের রুমে বসে বসে লোকজন দেখতে পারবে, কথা বলতে পারবে, ভেতরের দৃশ্য খুব সুন্দর। ঝ্যাং তখনই মাথা ঘুরিয়ে দেখে নেয় যে তাদের পিছু নিয়ে আছে রানী জিনফেং আর রাজকুমার ডুয়ানিয়ন চং। লিউবাওকে জানায় ঠিক আছে, যদি এতই পছন্দ হয়ে থাকে লিউবাও, তারা দুপুরের ভোজন তারা এখানেই করবে। তোমার চং জিনফেংকে বলতে থাকে দেখেছে যে তারা আবার দুপুরের ভোজন একসাথে করতে যাচ্ছে, একসাথে খেতে খেতে কথা বলা, সম্পর্ক তৈরি আরো ভালো হয়। এখানে খুবই ষড়যন্ত্রকারী মহিলা তার মনে হচ্ছে। চংকে নাটক করে বলে হ্যাঁ সে দেখতে পাচ্ছে তারা দুজন খুবই বাড়াবাড়ি করছে। এখন মনে মনে ভাবতে থাকে যে এই রেস্তোরাঁয় গেছে সেটা খুব ভালোই হয়েছে। গতকাল রাতে এই রেস্তোরাঁতে বায়ুর সাথে জিনফিং এসেছিল। মাঝে মধ্যেই সপ্তাহে প্রশংসক অর্থাৎ ফ্যানরা এই রেস্তোরাঁয় আসে, বিষয়ে কথা বলে, আলোচনা করে। তারা যদি ভাগ্যশালী হয় তো রাজা ঝ্যাংয়ের সামনে প্রশংসকরা লিউবাইয়ের তারিফ যদি করে, লিউবাইয়ের লোকপ্রিয়তা দেখে রাজা ঝ্যাংও মুগ্ধ হবে, লিউবাইকে নতুন আলোকে দেখবে। কুমার চন জিনফেংকে বলতে থাকে এটা শুধু দুপুরের ভোজনেরই যদি ব্যাপার হয়, সে তার বড় বৌদিকে তার সাথে নিয়ে যেতে চায়, তারা একসাথে ভোজনও করে নেবে দুপুরে, তাদের নজরও রাখা হবে। এদিকে রেস্তোরাঁর ভেতর দেখায় বায়ু আর রাজা ঝ্যাং বসে, তাদের পিছু নিয়ে চলে গেছে ভেতরে রানী জিনফেং আর রাজকুমার ডুয়ানিয়ন চং। দুজন যেই টেবিলে সিট নিতে যায় না কেন সেখানে ওয়েটার বলে যে এগুলো রিজার্ভ করা। জিজ্ঞেস করে জিনফেংকে তাহলে এবার তারা কি করবে। ওয়েটার জানায় যে তারা যদি অন্যান্য গ্রাহকের সাথে শেয়ার করতে রাজি হয় তাহলে ভালো হবে। বলে কোনো ব্যাপার না, তারা তো শুধু খেতে এসছে, অসুবিধা হবে না। দেখায় সেই ওয়েটার গিয়ে বায়ু আর রাজা ঝ্যাংকেই বলতে থাকে করার জন্য। আর এই দৃশ্য দেখে চং ভয় পেয়ে যায়। জিনফেংকে জানায় তার হঠাৎ পেটে বেদনা শুরু হয়ে গেছে, এই বলে সে পালায়। আর লিউবাও দেখতে পেয়ে যায় জিনফেংকের উপস্থিতি, ও সেও তাদের সাথে এসে বসে পড়ে। ঝ্যাং ওয়েটারকে বলে যে সিগনেচার ভালো ডিশ আনতে কিছু, আর তার সাথে লিকারও। এটার ভালো সিগনেচার কিছু ডিশের নাম বলে, তারপর জিজ্ঞেস করে বসে যে তাদের এখানে কি কেউ কাপল আছে। ঝ্যাং বলে কাপল জেনে কি হবে। এটাটি রাজা ঝ্যাংকে জানায় যে এই রেস্তোরাঁর মালিকের সবে বিয়ে হয়েছে, তাই সে এক মাস সমস্ত কাপলদের জন্য এই আয়োজন করেছে। যারা কাপল হবে তাদের ভালো ডিসকাউন্ট দেওয়া হবে খাবারে। বলতেই চায় যে হ্যাঁ এখানে একটা কাপল আছে। এখানে জিনফেং আর ঝ্যাংয়ের কথা বলতে জিনফেং এখানে সুযোগ দেখতে পায় আর বলতে থাকে ওয়েটারকে গেস করতে যে এখানে তাদের মধ্যে কাপলকে। এখানে জিনফিং এর বুঝতে পারে কি বলতে চাইছে পরিকল্পনা এখানে, যে রাজ্যবাসীর মুখ থেকে এটাই শোনাতে চাইছে যে বায়ু উপযুক্ত রানী। মনে জিনফিং এই কথাটাই ভাবতে থাকে, রাজ্যবাসীর সামনে যেন এটা প্রমাণ হয়ে যায়, রাজ্যবাসী যেন বায়ুকে রানী হিসেবে মেনে নেয়, হ্যাংয়ের পত্নী রূপেও মানে জিনফিং ইশারা করে চোখ দিয়ে এটারকে লিউবার দিকে দেখাতে থাকলে তাকে বোঝাতে থাকে। এটার বুঝতে পারে না আর বলতে থাকে জিনফিংকে যে তার যদি চোখে কোনো সমস্যা হয়ে থাকে সে তার জন্য ড্রপ আনতে পারে, এখানে সকল সুবিধা আছে। ওয়েটারকে বলে যে না তার চোখ ঠিক আছে, তাকে গেস করতে বলে সে ঠোঁট দিয়ে ইশারা করতে শুরু করে বায়ুর দিকে। এটা জিনফেংকে বলে যে তার কি ঠোঁট আটকে যাচ্ছে, যদি যায় তাহলে তার জন্য সে চিকিৎসক আনতে পারবে। বলে আরে না রে বাবা, তাকে গেস করতে ঠিকভাবে বলে সে তার আঙুল দিয়ে বায়ুর দিকে ইশারা করতে থাকে। জিনফেংকে জিজ্ঞেস করতেই যায় যে তার হাতে কোনো সমস্যা হয়েছে কিনা। উত্তরে জিনফেং বলে তাকে চুপচাপ গেস করতে, আসল কাপল কার। এটা ঠিক প্রথমে বায়ুর দিকে হাত গুলো, পরে জিনফেং এর দিকে হাত দেখিয়ে দেয়। ওয়েটারকে বলে যে তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আসতে। এটা চলে গেলে সে ঝ্যাং আর বায়ুকে জানায় যে তারা কাপল চেনে না ঠিক মতো, এই গেমটাতে কোনো মজাও ছিল না। ঝ্যাং জিনফেং এর কাছে জানতে চায় যে গতকাল পর্যন্ত সে রাজা ঝ্যাংয়ের জন্য পাগল ছিল, আজকে সকলের সামনে তার পত্নী রূপে ওই কথাটা বলতে পারছে। জিনফেং জানায় সে যদি পারে তো রাস্তায় বেরিয়ে গিয়ে সবাইকে চিৎকার করে বলে যে তারা পত্নী। এখানে ব্যাপারটা অন্যরকম, এখানে তারা গুপ্ত যাত্রায় আছে, শিক্ষক বেয়ের দ্বারা, তাই সে এই জিনিসটাকে গুপ্ত রাখছে। যা মনে মনে জিনফেং এর ব্যাপারে যে সে এখনো দেখনদারি করে যাচ্ছে, আর রাজাও দেখতে চায় যে কতক্ষণ এই নাটকটা করতে পারে সে। দেখায় রাজধানীর পথে যেতে যেতে শেফ চাই আর কমান্ডার সু আলোচনা করছে রাজা রানীর বিষয়ে। চাই কমান্ডার সুকে বলতে থাকে তার মনে হচ্ছে যে রাজা রানী প্রেমে পড়েছে, তাদের দুজনের ব্যবহারই পাল্টে যাচ্ছে। সু জানে তাদের কাপলস ম্যাটার থেকে দূরে থাকবে, যদি এই ব্যাপার থেকে দূরে না থাকে তাহলে তাদের এইসবের মাঝখানে টেনে ফেলা হবে। তারা তো আগে কখনো কোনো সম্পর্কও জড়ায়নি, তাহলে কি করে বলতে পারে। কমান্ডার সু এর মতে রাজা রানীর সম্পর্কটা খুবই ভ্রমক, পরিষ্কার নয় যে তারা দুজনেই তাদের সম্পর্ক থেকে কি চায়। চাই বলে এই পয়েন্টটা তো ভাবার বিষয়, সে আগে কখনো ভেবে দেখেনি কেন। কমান্ডার সু বলে যে সে জানতে পেরেছে রাজধানীর একজন আধিকারিক সামনেই একটা শুল্ক চায়ের দোকান খুলেছে যেখানে সবাই চা খেতে আসে। শেফ চাই আর কমান্ডার সু সেখানে যায় নিঃশুল্ক চায়ের জন্য। দেখায় শেফ চাই আর কমান্ডার সু সেই নিঃশুল্ক চায়ের দোকান
দোকানে গিয়ে তারাই চা সার্ভ করতে শুরু করে, দোকানিকে সাহায্য করতে থাকে। দোকানিও তাদের অনেক ধন্যবাদ জানায় যে এত লোক তারা সামলে উঠতে পারতো না, তাদের সাহায্যের জন্য ধন্যবাদ চাই বলে এই ধন্যবাদ জানিয়ে তাদের ছোট না করতে শুরু জানায় মানুষের সাহায্য করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। দেখা রেস্তোরাঁর ভেতর জিনফেং লিউ বায়ুকে বলে যে সামনে এগিয়ে গিয়ে তার লক্ষ্য পূরণ করতে। এদিকে লিউ বায়ু গিয়ে রাজার সামনে তার প্রশংসার ফুল বেঁধে দেয়। বলতে থাকে যে রাজা লিউ বায়ুর বিষয়ে কিছুই জানে না, কিন্তু ছোটবেলা থেকেই লিউ বায়ু রাজার বিষয়ে অনেক কিছু শুনেছে। ছোটবেলা থেকেই তার অনেক বুদ্ধির পরিচয় দিয়েছে, যা খুবই সুন্দর, গুণী এবং উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ এবং শাসক। খুব দুঃখের বিষয় যে রাজার সাথ দেওয়ার মতো তেমন কেউ নেই, আগেও ছিল না। মনে মনে ভাবতে থাকে গুড জব, ভীষণ ভালো কাজ করছে। যার এত বেশি করে প্রশংসা করে এটা এরকম দাঁড়াবে যে রাত টাচ করে মনের গভীরে পৌঁছে যাবে। এখানে লিউ বায়ুকে আশা করছে একজন সজ্জন মহিলা রূপে দেখবে। ঝ্যাং লিউ বায়ুকে বলে যে লিউ বায়ুর এরকম মনে হয়, মানে যে ছোটবেলা থেকে সে একেবারে একা বড় হয়েছে, দুঃখে বড় হয়েছে, মহল আছে অথচ পরিবার নেই, না তাদের কোনো সহযোগী আছে। বায়ু বলে যে না, এরকম সে কিছুই বলতে চায়নি। ঠিক মনে মনে ভাবতে থাকে যে তাদের প্ল্যান আবার ব্যাকফায়ার হয়ে গেল, কোনটা কেন হচ্ছে বারবার। দেখা খাবার চলে এসেছে, তারা খেতে বসে। ফিংয়ের মাথায় তখনও সুযোগ খোঁজার চেষ্টা চলতে থাকে। ফিং খাবার না খেয়ে প্রথমেই যে সুরা পাত্রে সুরা ঢালি, সুরা পান করে ধূপ করে মুখ দিয়ে ফেলে দেয়। তারপর বলে যে এটা অত্যাধিক স্পাইসি ছিল। খুদভাবে পা তুলে অসভ্য আচরণে বসে সে। ফিং তারপর মনে মনে ভাবতে থাকে যে রাজা ঝ্যাংকে আজকে ভয় দেখিয়ে মতো রুষ্ট করে তার মন থেকে বেরিয়ে যাবে। তার আসল ভালোবাসা লিউ বায়ুকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে তার হাত ধরিয়ে দিয়ে তারপরেই যাবে। এরপর অদ্ভুতভাবে খেতে খেতে বলতে থাকে যে দারুণ খেতে এটা। ঝ্যাং তার দিকে অদ্ভুতভাবেই তাকায় যে ভাবে কি হয়েছে মহিলাটার আজকে। ঠিক মনে মনে ভাবে যে এরপরও কোনো রিয়াকশন পাচ্ছে না কেন, সে হয়তো আরো বেশি কিছু করতে হবে, একটু আরো কিছু বাড়াবাড়ি। পর জিনফেং বাধা দেয় রাজা ঝ্যাংকে চপস্টিক ইউজ করা থেকে, বলে যে এখন তারা মহলের বাইরে আছে, নিয়মেরও বাইরে, তাই ঝ্যাংয়ের মনের ভেতর শয়তান বা জন্তু যাই আছে ওয়াইল্ডনেসটাকে মুক্ত করে দিতে তারা ভালোভাবে বাঁচবে। ঝ্যাং বলে যে সে চপস্টিক ইউজ করতেই বেশি ভালো। বিষয় জিনফেং তাকে থামাতে পারে না। পরে রাজা ঝ্যাং ভাবে যে জিনফেং আর লিউ বায়ু হয়তো আবার কোনো ষড়যন্ত্র করছে, আবার বিরক্ত করে ধোকা দিচ্ছে। ঝ্যাং তখন আবার লিউ বায়ুর চপস্টিক ধরে না, তিনজনের চপস্টিক ধরে রাখে। ঝ্যাং বলে মহারাজকে যে চপস্টিক ফেলে দিয়ে সে উদাহরণ প্রস্তুত করতে পারে। ঝ্যাং বলে যে মিস বায়ু ভালোভাবে চেনে তার থেকে বেশি লোককে, মিস বায়ুকে চপস্টিক ফেলতে হবে, তাহলেই রাজা ঝ্যাং ফেলে দেবে। ফেং বলে রাজা ঝ্যাংকে সে আগে ছাড়ছে না। ঝ্যাং বলে যে তারা দুজন তাদের চপস্টিক ফেলে দিতে পারে, তা না হলে আগে মিস বায়ুকেই তার চপস্টিক ফেলতে হবে। বলে জানায় যে রাজার অবহেলা করা ছাড়া তারা কোনো পথ দেখতে পাচ্ছে না। সে শিশুদের মতো তারা তিনজন চপস্টিক নিয়ে মারামারি করতে থাকে। রাজকুমার ডুয়ানিয়নচং আস্তে আস্তে ভাবতে থাকে ভালো হয়েছে যে সময় মতো সে পালিয়ে গেছে, নাহলে বায়ু দেখলে তাকে খারাপ ভাবতো, উপর হাসাহাসিও করতো। এই বিষয়টাকে তারা সবাই কোইন্সিডেন্স বলে ভাববে। পরে ডুয়ানিয়নচং দেখতে পায় যে লিউ বায়ুর ফ্যান তার নিয়ে কথা বলছে। বিভিন্ন ধরনের এই চোঙের অসভ্য এবং ঘৃণিত মনে হয়। চোখ ভেতরে গিয়ে দেখে যে তারা তিনজন তখনও চপস্টিক নিয়ে ঝামেলা করে যাচ্ছে। তাদের তিনজনকে থামানোর চেষ্টা করে এবং তাদের চপস্টিক এনে দেয়। বলতে থাকে যে এটা শোভা পায় না রাজ পরিবারের জন্য। তিনজনেই বলে আগে তাদের অন্যজনকে ছাড়তে হবে। রাজা ঝ্যাং দুটো চপস্টিকই টেনে ফেলে দেয়। বায়ু নামে তার প্রশংসকরা কিছু বলে উঠলে ফিংয়ের মাথায় আবার পরিকল্পনা আসে। সে জোরে জোরে বলতে জিজ্ঞেস করতে থাকে বায়ুকে নাম কারা নিল, কি হয়েছে। হেসে বলতে থাকে এটা তাদের ফ্যান, লেখালেখি আর তাকে দেখতে খুবই পছন্দ করে তারা। একই কথাটা জিনফেং জোরে বললে রাজা ঝ্যাং বলে সে কালা নয়, সে শুনতে পায়। সকলের মতো সেও শুনতে পাচ্ছে সবকিছু। প্রশংসকরা বিভিন্ন কথা বলতে থাকে, তার বিভিন্ন প্রশংসা করতে থাকে। সেই জিনিসগুলো জিনফেং জোরে জোরে রিপিট করতে থাকে। অনিয়নচং বলতে থাকে এগুলো একদম বোকা বোকা লোক, কিছুই জানে না, এই কথাগুলো কেউই বিশ্বাস করবে, সব কথাগুলো ভীষণ ভাবে মিথ্যে। বায়ুকে তার ফ্যানরা দেখতে পেয়ে যায়। ফিং লিউ বায়ুর কাছে গিয়ে তাকে বলতে থাকে যে জিনফেং এর সাথে যেতে। রাজা ঝ্যাংকে লিউ বায়ুর আকর্ষণ দেখাতে চায়। বায়ুকে নিয়ে জিনফেং যেতে গেলেই তখন ফ্যানরা এসে বায়ুকে ছেকে ধরে তার সিগনেচার চাইতে থাকে। তো ভিড়া টানাটানি দেখে লিউ বায়ু রাজার ঝ্যাংয়ের কাছে সাহায্য চায়। ঝ্যাং বলে ঠিকই আছে, তার তো ফ্যান, তারা ওর মধ্যে সে ভুল কিছু দেখছে না। ওকে ধরে তার ফ্যানরা টানাটানি করতে থাকে। ফেং এই কথাটা বলে রাজা ঝ্যাংকে। ঝ্যাং চমকে বলে যে বায়ুকে নিয়ে পালাতে। ও তাই করে, বায়ুর হাত ধরে ভিড় ঠেলে পালিয়ে যায়। তার পেছনে বায়ুর ফ্যানরাও পালাতে থাকে। দিকে দেখায় ঝ্যাং আর জিনফেং বিল পে করতে গেছে। তাদের দুজনের কাছে পর্যাপ্ত টাকা নেই। ফেং এর কাছে যা টাকা ছিল তা সে দিয়ে দেয়। মালিক জানায় এটা পর্যাপ্ত নয় টেবিলের বিল পে করার জন্য। ফেং রাজা ঝ্যাংকে পে করতে বলে রাজা ঝ্যাং জানায় সে ফুল কিনে নিয়েছে, তার কাছে আর টাকা নেই। টেবিলের মালিক জানায় যে একজন এখানে থাকতে পারে, অন্যজনকে টাকাও আনতে পারে, সেই ব্যবস্থাটাও করতে পারে। আর জানায় যে যারা পালিয়ে গেছে তাদের টেবিলেরও বিল পে তাদের করতে হবে। ফেং জানায় যারা পালিয়েছে তাদের সাথে তো তাদের কোনো সম্পর্ক নেই, তাহলে তাদের টেবিলের বিল কেন তারা পে করবে। ঝ্যাং বলে জিনফেংকে এত বেশি না ভাবতে।
মধ্যে বেশি গণনাশীল না হতো। হ্যাঁ, মালিককে জিজ্ঞেস করে যে অফারটা দিয়েছিল 1 মাসের জন্য সেটা কি এখন অ্যাভেলেবেল আছে। ঠিক জানায় ভালোই হয়েছে তারা যদি কাপল হয়। তার ব্যক্তিটি জানায় যে এই মহিলা জানিয়েছে যে তারা কাপল না। বলে একদম ঠিক তারা কাপল না কোনোভাবে। ঠিক মালিককে বলে যে সে কাজ করতে প্রস্তুত আছে এখানে বিল পে করার জন্য, তাদের রেস্তোরাঁর বাসনপত্র পরিষ্কার করে দেবে। মনে জিনফেং ভাবে এটা একটা আশীর্বাদ রূপেই এসছে তার কাছে। এই সুবিধাটা হবে যে তাকে মহলে ফিরে যেতে হবে না, সে তার মাকেও খুঁজতে পারবে। জ্যাং জিনফেংকে জিজ্ঞেস করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে সে মহলে ফেরত যেতে চায় না। ঠিক বলে এরকম কোনো ব্যাপারই না, শুধুমাত্র এটা চাইছে যে তারা খেয়ে যেন কোনো বাকি টাকা না রেখে যায়, বাকি ঋণ বাকি জিনিসগুলো ভালো না কখনোই। ঝ্যাং বলে এগুলো শুধু যদি বাসনপত্র ধোয়ার বিষয় হয় তাহলে রাজা ঝ্যাংও এটা করবে। জিনফেং বলে যে রাজার অভ্যেস নেই, সেগুলো করতে পারবে না। রাজা বলে যে সে শিখে তো নিতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। কোনটা না যে রাজা শিখতে পারবে, তার হাত ক্ষয়ে যাবে এই কাজ করলে। জিনফেং বলে সেটা না, সে ভাবছে যদি রাজা ঝ্যাং জিনিসপত্র ভেঙে দেয় বাসনপত্র হয়তো বেশি দাম দিতে হবে তাদের। বলে তাহলে তারা তাদের বিল পে করা অবধি সেই মতো বাসনই ধোবে। রেস্তোরাঁর মালিক তখন জানায় যে আমাদের রেস্তোরাঁ কখনোই টাকার বদলে শ্রম স্বীকার করে না, তো তার কাছে একটা বুদ্ধি আছে, এতে তার কামিয়ে তাদের বিল পে করে দিতে পারবে। এদিকে দেখায় রাজধানীতে বসন্ত ঋতু শেষের দিক ধরনের প্রতিযোগিতা হয় কাপলসদের জন্য। রেস্তোরাঁর মালিক ঝ্যাং আর জিনফিংকেও তার সামনে এনে এই বিষয় বোঝাচ্ছে এই গেম খেলে যদি তারা টাকা জিততে পারলে তা যা তাদের বিল পে করার আছে তার 10 গুণ তারা রাশি কামিয়ে নেবে। ফেং বলে যে তারা কোনোভাবেই জুটি না। রেস্তোরাঁর মালিক বলে যে এটা সে ভালো মতোই বুঝে গেছে যে তারা জুটি। জিনফেং যতই না করুন, এখানে রেস্তোরাঁর মালিক সুযোগ দিয়েছিল যে একজন থেকে অন্যজন গিয়ে টাকা আনতে, এর বদলে তারা দুজনেরই সাহায্য করে সবার সামনে ঝগড়া শুরু করে দেয়, কারো সাথ ছেড়ে যায় না। ফেং বলে মালিককে যে সেটা শুধুমাত্র নাটক ছিল। রেস্তোরাঁর মালিক বলে যে সে সবকিছু জানে, তারও বিয়ে হয়েছে। ভালোবাসা দেখানোর কাপলসদের এই নতুন ধরন এখন। দিকে দেখায় রাজধানীর পথ দিয়ে তখনও লিউবায়ু আর ডুয়ানিউনচং দৌড়ে যাচ্ছে, তার পেছনে বায়ুর ফ্যানরা দৌড়ে যাচ্ছে। দৃশ্য দেখে নেয় কমান্ডার সুপ, ভাবে যে বায়ু ডুয়ানিউনচং এর সাথে হাত ধরে পালাচ্ছে কেন। তখনই সে ভাবে যে শাহী পরিবারের ব্যাপারে জুটিগুলোর মধ্যে সত্যি সব ভ্রমণ জিনিসপত্র আছে। দিকে দেখায় সেই খেলাস্থলে, গেম খেলাস্থলে ডুয়ানিউনচং আর বায়ু পৌঁছে গেছে। ফ্যানেরা সেই ভিড়ের মধ্যেও আসতে থাকলে জিনফেং বুদ্ধি করে সেখানে রেস্তোরাঁর মালিককে বলে দেয় ভোক্তারা টাকা না দিয়ে পালিয়েছিল সেখানে উপস্থিত। অর্থাৎ এখানে সে বায়ুর ফ্যানদের কথা বলে। রেস্তোরাঁর মালিকও তখন দৌড়তে থাকে বায়ুর প্রশংসকদের পেছনে, যে হিংসা করে হলেও সে তার ভুগতানের বিল পেয়ে নিয়েই ছাড়বে। ঝ্যাং বলতে থাকে জিনফেংকে যে মহলের বাইরে জিনিসপত্র এবং লোকমহল কত জটিল। ফেং জানায় তার মা তাকে সবসময় শিখিয়েছে যে মানসিক শান্তি ততক্ষণই থাকবে যতক্ষণ মানুষ তার বিবেক বুদ্ধি কঠিন পরিস্থিতিতেও বজায় রাখতে পারবে। ঝ্যাং বলে যে যেহেতু তাদের আর বিল পে করতে হচ্ছে না, তাদের এই বোরিং গেমিং আর খেলারও দরকার নেই। ফেং বলে কেন না, গেম জেতা টাকা দিয়ে তারা অনেক কিছু করতে পারবে। পরে জিনফেং হাত তুলে জানিয়ে দেয় যে সে কুইট করছে। বলে সে তো চাইছিল যে গেম খেলতে। ফেং বলে সে চাইছিল রাজা গেম খেলবে, এরকম খেলবে। মানে জিনফেং আসলে পেয়ার তৈরি করতে চাইছে লিউবায়ু আর রাজা ঝ্যাংয়ের। ফেং জানায় রাজা ঝ্যাংকে সে তার জন্য ভালো পার্টনার এনে দেবে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।